প্রধান উপদেষ্টা সত্যি কি পদত্যাগের ইচ্ছা নাকি এটি নাটক? মানে কেন প্রধান উপদেষ্টার পদত্যাগের ইচ্ছা জাগলো, কেন কেউ এটাকে নাটক হিসেবে দেখছে? আপনার মন্তব্য জানতে চাই। ধন্যবাদ টিটো ভাই। আসলে আপনি দেখেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু মানে এই এটা যে একটা চালাকি, এটাকে অনেকেই কিন্তু চালাকি হিসেবে দেখছেন। আর আপনি তখনই বুঝতে পারবেন যে এটি একটি চালাকি যখন আপনি দেখবেন যে আজকে এমন একটি দিন এসে গেল যে প্রধান উপদেষ্টার পক্ষে কথা বলার জন্য বা তার পক্ষে প্রোপাগান্ডা করার জন্য তাকে লোক ভাড়া করা লাগছে। আমরা কিন্তু কখনো এটা ভাবতে পারিনি যে ডক্টর ইউনূসের মতো একজন ব্যক্তিত্ব, তার পক্ষে ভাড়া করে কমেন্টস করতে হবে। যেমন আপনি দেখুন, আমরা এখন লাইভে এসেছি, ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গিয়েছে বিভিন্ন ধরনের ফেক আইডি থেকে আপনাকে আমাকে ধান্দাবাজ বলা হবে, কচুক্ষেতি বলা হবে, এবং এ ধরনের বিভিন্ন ফেক আইডি থেকে কিন্তু ক্রমাগত কমেন্টস আসতেই থাকবে। তো এটা আমরা কার সময় দেখেছিলাম? শেখ হাসিনার সময় দেখেছিলাম যে শেখ হাসিনা তার সিআরআই কে দিয়ে এ ধরনের প্রপাগান্ডা চালাতো আমাদের বিরুদ্ধে। তখন আমাদেরকে বিএনপি জামাতের দালাল, বিএনপি জামাতের দোসর, এ ধরনের নানাভাবে গালাগালি করা হতো ওই সিআরআই বা আওয়ামী লীগের বিভিন্ন মানে বট আইডি থেকে। এখন ডক্টর ইউনূসের অবস্থা আপনি চিন্তা করুন, যে তার মতো একজন নোবেল লরিয়েট, যাকে আমরা 10 মাস আগে যখন তিনি এই রাষ্ট্র ক্ষমতায় বসতেন আমরা ভেবেছিলাম যে এই মানুষটির দ্বারা একটি পরিবর্তিত বাংলাদেশ আমরা দেখতে পাবো, একটা নতুন বাংলাদেশ দেখতে পাবো। কিন্তু তিনি যা কিছু করছেন সেগুলো সবই কিন্তু এক ধরনের চালাকি বা ধান্দাবাজির পর্যায়ে পৌঁছে গিয়েছে, এবং যে কারণে কিন্তু আমরা আশাহত হচ্ছি। এবং এই আশাহত হতে হতেই কিন্তু মানুষের মনে ওই প্রশ্ন জাগছে যে তিনি যে পদত্যাগের কথা বললেন, এটা কি আসলেই সত্যিকার অর্থেই তিনি কোনো পদত্যাগের মানে ইন্টেনশন নিয়ে বলেছেন, নাকি এটা তার একটা মানে চালাকি বা একটা আমাদের সাথে নাটক? তো এখন কেন নাটক, এটার মূল প্রশ্নটা হচ্ছে যে আপনি দেখলেন যে বিএনপি কিন্তু প্রায় 7 দিন আগে একটা আবেদন করে রেখেছিল যে তারা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে চায়। তো তিনি এতদিন ধরে তাদেরকে কিন্তু সাক্ষাৎ দিচ্ছিলেন না। আর যেই মুহূর্তে তার এই পদত্যাগের অভিপ্রায় তিনি প্রকাশ করলেন, সো কল্ড পদত্যাগের অভিপ্রায়, ঠিক সেই মুহূর্তে আপনি দেখুন যে নাহিদ চলে গেল, নাহিদ ইসলাম, তিনি এনসিপির মতো একটি দলের সাথে সংশ্লিষ্ট। অর্থাৎ তাদের কিন্তু কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগে না, তারা চাইলেই ডক্টর ইউনূসের সাথে দেখা করতে পারেন। এবং ডক্টর ইউনূস নিজেও কিন্তু বলেন যে তারাই হচ্ছে তার নিয়োগকর্তা। তো এখন এই যে তার নিয়োগকর্তা বা নিয়োগকর্তাদের প্রতি তিনি যে পক্ষপাত দুষ্ট, তো এটা কিন্তু তিনি প্রমাণ করে দিচ্ছেন তার নানা ধরনের অ্যাক্টিভিটিসের দ্বারা। তো এখন তিনি তো জনগণের অভিভাবক হতে পারতেন, তো তাকে তো আমরা অভিভাবক হিসেবে দেখতে চেয়েছিলাম, তাকে তো আমরা এই ধরনের কুটচাল দেখতে চাইনি তার কাছ থেকে, যে তাকে আজ বট আইডি দিয়ে যারা তার নেতিবাচক সমালোচনা করছেন তাদের বিরুদ্ধে কমেন্টস করাতে হয়, তাকে নাহিদকে এনে যমুনাতে একটা নাটক করাতে হয়, এবং নাহিদ বলতে হয় যে ওনাকে অনুরোধ করেছি উনি যাতে ক্ষমতা ছেড়ে চলে না যান। তো এখন আমরা, আপনার নিশ্চয়ই মনে আছে যে হাসিনা যখন ক্ষমতায় ছিল, হাসিনার পক্ষ থেকে কি করা হতো? বলা হতো যে আমি যদি ক্ষমতায় না থাকি এই দেশটা তো জঙ্গি রাষ্ট্র হয়ে যাবে, জঙ্গিরা দখল করে ফেলবে। আর এখন ডক্টর ইউনূসের পক্ষ থেকে বলা হচ্ছে যে ডক্টর ইউনূস যদি ক্ষমতায় না থাকেন তাহলে এই দেশটা ইন্ডিয়া দখল করে ফেলবে, ইন্ডিয়া দখল করে নাকি হাসিনাকে পুনর্বাসন করে ফেলবে। তো এই যে একটা জুজুর ভয় আমাদেরকে দেখানো হচ্ছে, এটা ওই হাসিনার আমল থেকে আমরা দেখে আসছিলাম। একটা জুজুর ভয় ছিল পাকিস্তানের জঙ্গিরা পাকিস্তান বানায় ফেলবে বাংলাদেশকে, আর এখন তারা বলতেছে যে এটা ভারত দখল করবে, ভারত বানিয়ে ফেলবে। তো ওই যে একটা জুজুর ভয় আমাদেরকে দেখানো হয়, এগুলো কিন্তু কোনো ভালো লক্ষণ না। এগুলো হাসিনার মতো ক্যারেক্টারিস্টিক্স, আমরা হাসিনার কাছ থেকে এগুলো দেখে অভ্যস্ত ছিলাম, শুনে অভ্যস্ত ছিলাম। আজকে ওই বিষয়গুলো ডক্টর ইউনূসের মতো লোকের কাছ থেকে আমরা প্রত্যাশা করিনি। তো ওই মনে প্রশ্ন থেকে যায় যে আসলে ক্ষমতায় বসলে কি তাহলে প্রত্যেকে হাসিনা হয়ে যায়? তাই তো আমরা দেখতে পাচ্ছি। আর যারা ডক্টর ইউনূসের প্রতি মানে অত্যন্ত বায়াসড, বা যারা মনে করছেন যে আমরা একটা মহামানবকে ক্ষমতায় বসিয়ে ফেলেছি, আমি চাই যে তারা যেন একটু আনবায়াসড ওয়েতে নিজেদের বিবেককে জিজ্ঞেস করে যে আচ্ছা আসলে কি এই ব্যক্তিটি কি মানে একটা মহামানব, বা তাকে যে বলা হচ্ছে, ক্যাম্পেইন করা হচ্ছে 5 বছরের জন্য দরকার ডক্টর ইউনূসের সরকার, আমরা কোনো ভোটাভুটি চাই না, এই যে ডেলিভারেটলি যেগুলো বলা হচ্ছে, এটার উদ্দেশ্যটা কি? আসলে কি ডক্টর ইউনূস মহামানব? সত্যি যদি তিনি মহামানবের গুণ নিয়ে থাকতেন, এটা তার আচরণে আমরা দেখতে পেতাম। আমরা কি দেখতে পেয়েছি যে তিনি ক্ষমতায় গ্রহণ করার সাথে সাথেই তিনি তার ক্ষমতাকে প্রয়োগ করে 666 কোটি টাকা গ্রামীণ কল্যাণের যে একটা কর প্রদানের জন্য একটা আদালতের রায় এসেছিল, সেই রায়টা তিনি প্রত্যাহার করিয়ে নিলেন। এখন কথা হচ্ছে তিনি তো ধৈর্য ধরতে পারতেন, একটা গণতান্ত্রিক সরকার ভবিষ্যতে ক্ষমতায় আসলে তারা যদি তার বিরুদ্ধে এই হাসিনার আমলে দেওয়া যত ভুয়া মামলা ছিল এগুলো প্রত্যাহার করে নিত, এটা দেখতে ভালো লাগতো। তিনি ওই অপেক্ষাটুকু করেননি, ক্ষমতায় বসেই তিনি তার বিরুদ্ধে যতগুলো মামলা ছিল সব প্রত্যাহার করে ফেললেন।
আজকে টিটো ভাই দেখুন, আপনার বিরুদ্ধে মামলা, আমার বিরুদ্ধে মামলা, আমরা অনলাইনে যারা অ্যাক্টিভিজম করেছিলাম হাসিনার সময়, একটা মামলাও কিন্তু তোলা হয়নি। এবং আমরাও কিন্তু ডক্টর ইউনূসকে বলি নাই যে আপনি আমাদের মামলাগুলো তুলে ফেলুন। আমরা ভেবেছি যে ঠিক আছে, যদি আইনি প্রক্রিয়া ফেস করতে হয় আমরা করব। তিনি কেন আইনি ডিউ প্রসেসটা ফলো না করে তিনি ক্ষমতা প্রয়োগ করে তিনি তার সমস্ত মামলা তুলে ফেললেন? তো এগুলো তো দেখতে খারাপ লাগে, দৃষ্টিকটু লাগে। তারপরে তিনি কি করলেন, তিনি একটা এমন ক্যাবিনেট সাজালেন যেখানে তার নিজস্ব লোকজন দিয়ে তিনি সাজালেন, যেই মহিলার কোনো স্বাস্থ্য সম্পর্কে কোনো ধারণাই নেই, যে তার গ্রামীণ ব্যাংকের একজন পরিচালক ছিল, সেই নূরজাহান বেগমকে তিনি বানিয়ে দিলেন তার স্বাস্থ্য উপদেষ্টা। পাশাপাশি তিনি তার নিজের আপন ভাই জাহাঙ্গীর, তার ছেলে অপূর্ব জাহাঙ্গীরকে তিনি বানিয়ে দিলেন তার এখানকার ওই যে প্রেস উপসচিব। এভাবে তিনি পুরো বলয়টা তৈরি করেছেন তার নিজস্ব ভাই ব্রাদার দিয়ে। আশিক নামের যে ছেলেটা এই বিনিয়োগের ক্ষেত্রে এত কিছু করলো, সেই আশিককে আপনি দেখুন, এটাও কিন্তু তার পূর্ব পরিচিত। অর্থাৎ তার পরিচিত সার্কেল, এই যে খোদা বক্স চৌধুরী, যাকে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত যে এত পাওয়ারফুল একটা পজিশনে বসিয়ে রেখেছেন, এও কিন্তু তার চট্টগ্রামের ভাই ব্রাদার। তো এই যে তিনি যে একটা এনজিও গ্রাম সরকার করলেন, এটা কিন্তু প্রমাণিত হয় যে হাসিনা যেমন একসময় গোপালগঞ্জের প্রতি তার আনুগত্য ছিল, গোপালগঞ্জের লোক দিয়ে সব ভরে ফেলতো, উনি ঠিক ওইভাবে ওনার চাঁদগাইয়া ভাই ব্রাদার বা ওনার পরিচিত সার্কেলকে দিয়ে উনি ক্ষমতা সাজিয়েছেন। তাহলে এই যে লোকটিকে আমরা বলছি অ্যাপারেন্টলি যে একটা মহামানব, এগুলি তো কোনো মহামানবের মতো কাজ নয় যে আপনি আপনার পরিচিত সার্কেল দিয়ে একটা ক্যাবিনেট ফর্ম করলেন এবং এট দ্য সেম টাইম আপনি আপনার সমস্ত মামলাগুলোকে প্রত্যাহার করে ফেললেন স্বয়ংক্রিয়ভাবে, এবং আপনি ক্ষমতায় বসার সাথে সাথে একটা ইউনিভার্সিটির লাইসেন্স নিলেন, গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে আপনি একটা মোবাইল ওয়ালেটের লাইসেন্স নিয়ে নিলেন, তারপরে আপনি আদব ব্যবসার লাইসেন্স নিয়ে নিলেন। তো এগুলো থেকে তো আপনি প্রমাণ করতে পারেন না যে আপনি একটা নির্লোভ বা একটা আপনি কোনো স্বার্থ টার্থ এগুলো আপনি তোয়াক্কা করেন না, আপনি নিঃস্বার্থ লোক। তা তো না। আপনি যদি সত্যি নিঃস্বার্থ হতেন তাহলে কেন আপনি ক্ষমতায় বসে এত কিছু লাইসেন্স নিজের নামে বাগিয়ে নিলেন? কেন আপনাকে একটা ওই জনশক্তির লাইসেন্স নিতে হলো গ্রামীণের জন্য? কেন আপনাকে একটা মোবাইল ওয়ালেটের লাইসেন্স নিতে হলো? কেন আপনাকে একটা বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স নিতে হলো? এগুলো তো ভবিষ্যতে একটা সরকার ক্ষমতায় আসলে ওই সরকারের সময় আবেদন করে আপনি ডিউ প্রসিডিয়ারের মাধ্যমে নিতেন, তাহলে দেখতে ভালো লাগতো। আপনি সে পর্যন্ত অপেক্ষা করেননি। অতএব যারা বলছে যে আপনি নির্লোভ বা আপনি মহামানব, তারা তো মানে ভুল বলছে, মিথ্যা বলছে, মিথ্যা দাবি করে আপনাকে আমাদের সামনে পোর্ট্রে করছে আপনি মহামানব, কিন্তু আসলে তো আপনি মহামানব নন। পাশাপাশি আপনি দেখুন যে যিনি প্রকৃতপক্ষে মহামানব তিনি তো তার কর্মের দ্বারা সেগুলো প্রমাণ করবেন। তার কর্মের দ্বারা কি আমরা ওরকম মহামানবের মতো কিছু দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে তিনি একটা সেনাবাহিনীর মতো একটা সুশৃঙ্খল বাহিনী, এই বাহিনীর সেনা প্রধানকে অপসারণ করার জন্য যখন চেষ্টা করা হচ্ছে, তিনি জানছেন যে এটা তারই নিরাপত্তা উপদেষ্টা করার চেষ্টা করছে, তিনি কি এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিয়েছেন? তিনি নেননি। এবং তার কাছ থেকে যদি আশকারা না পেত, তাহলে তার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব সে কি সেনাপ্রধানকে নিয়ে এভাবে অধ্যত্বপূর্ণ স্টেটাস ফেসবুকে দিতে পারতো? অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি। তারপরে তার যে উপদেষ্টা আপনি দেখুন, এই যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, সেও তো একদম ওই যে উত্তরপাড়া মেনশন করে সে স্টেটাস দিয়েছে। তো এখন এই যে অধ্যত্ব গুলো তারা যে দিচ্ছে, এদের জন্য কি এক অধ্যত্বপূর্ণ স্টেটাস গুলো যে দিচ্ছে, এগুলোর জন্য কি একবারও কি ডক্টর ইউনূস তাদেরকে বলেছেন যে না তোমরা এভাবে এসব দিও না, এগুলো সেনাবাহিনীর সাথে আমাদেরকে মুখোমুখি দাঁড় করিও না? তিনি কিন্তু বলছেন না। তার মানে কি তিনি এনজয় করছেন, তিনি চাচ্ছেন যে সেনাবাহিনীর সাথে একটা কনফ্রন্টেশন হোক। তো আমার কথা হচ্ছে যে কেন তিনি সেনাবাহিনীকে তার প্রতিপক্ষ বানাতে চাচ্ছেন? সেনাবাহিনীর যদি খায়েশ থাকতো ক্ষমতা দখল করার, 5ই আগস্টেই তো তারা করতে পারতো, 6ই আগস্টে পারতো। প্রেক্ষাপট এরকমই ছিল। এই সেনাবাহিনী তো রাষ্ট্র ক্ষমতা দখল করতে চায়নি। জেনারেল ওয়াকারুজ্জামান তো রাষ্ট্র ক্ষমতার প্রতি আর কোনো মোহ নাই, থাকলে আরো আগেই তিনি নিতে পারতেন। তিনি তো চেয়েছেন যে ছাত্র জনতার সম্মিলিত প্রচেষ্টায় একটা নতুন সরকার গঠিত হোক, এবং তারা চেয়েছে ডক্টর ইউনূসকেই তিনি ফ্যাসিলিটেট করেছেন এবং তাকে সুন্দরভাবে যাতে ক্ষমতা চালাতে পারেন সে ধরনের সমস্ত বন্দোবস্ত করে দিয়েছেন। তার বাহিনীকে তিনি এতদিন ধরে ব্যারাকের বাইরে রেখেছেন, ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে তারা তাকে সহযোগিতা করছে। আর সেই বাহিনীর প্রধানকে আপনি চাচ্ছেন উৎখাত করে এখানে আপনার নিরাপত্তা উপদেষ্টা আপনাকে পরামর্শ দিয়েছে, যেখানে আপনি ওই লেফটেন্যান্ট কর্নেল একজন হিসেবে অন্য একজন লোককে তিনি এতদিন ধরে পেলে পুষে তাকে তিনি এখানে বসিয়ে দেবেন, কামরুলকে। তো লেফটেন্যান্ট জেনারেল কামরুলকে বসিয়ে দেবেন। তো এই লেফটেন্যান্ট জেনারেল কামরুলকে আপনি যে বসাবেন, এই কুপরিকল্পনা এটা তো ফাঁস হয়ে গিয়েছে ইতিমধ্যে, যে আপনি জেনারেল ওয়াকারুজ্জামানকে সরিয়ে দিয়ে এখানে লেফটেন্যান্ট জেনারেল কামরুলকে বসাতে যাচ্ছেন। তো এর মাধ্যমে তো হচ্ছে সেনাবাহিনীর ভেতরেই কিন্তু আপনি প্রচন্ড অজনপ্রিয় হয়ে গিয়েছেন ইতিমধ্যে। এবং এটা হয়ে গিয়ে ধরা খেয়ে গিয়ে হয়তো এখন আপনি এই ড্রামাটা বা এই হাইপটা তুললেন যে আমি চলে যাব, পদত্যাগ করব। এটা তো আমরা বুঝি, বিষয়গুলো তো আমরা বুঝি যে কেন আপনি হঠাৎ করে এই চলে যাওয়ার কথা উঠালেন। তো মূল বিষয় হচ্ছে কি আসলে যে আপনি করিডোর বা বন্দর বা এই যে বিগ ইস্যু গুলো যে
এই ইস্যুগুলো আপনি জনগণের সাথে ডিসকাশন না করে, আপনি রাজনৈতিক দলগুলোদের সাথে ডিসকাশন না করে আপনি চাপিয়ে দিতে চাচ্ছেন, আপনার স্বৈরাচারী সিদ্ধান্তগুলো আপনি চাপিয়ে দিতে চাচ্ছেন। এবং এই চাপিয়ে দেওয়ার কারণেই কিন্তু আপনি এখন যখন দেখছেন যে একটা বিতর্ক তৈরি হচ্ছে, এই বিতর্ক থেকে বাঁচার জন্য আপনি এখন দেখাতে যাচ্ছেন যে আচ্ছা আমি চলে যাব, একটা মান অভিমান পর্ব সাজাচ্ছেন, যাতে এই মান অভিমান দেখে রাজুতে গিয়ে মানুষ দাঁড়াবে, রাজুতে এই তোরা রাজুতে আয়, ডক্টর ইউনূসের সরকার 5 বছর দরকার, এরকম একটা হাইপ তুলতে চাচ্ছেন। কিন্তু আমি বলতে চাই যে এই হাইপ তুলে লাভ নাই আসলে। ওই আপনি কিছু আমেরিকাতে আর প্যারিসে ইউটিউবার আপনি পালবেন, আপনার পোষা ইউটিউবাররা আপনার পক্ষে খুব জনপ্রিয় ইউটিউবার, তারা একটা হাইপ তুলবে, আর ওটা দিয়ে আপনি নিজেকে মহামানব প্রমাণ করে আপনি মনে করছেন যে আপনি আমাদের ভোটাধিকার, হাসিনা যেভাবে কেড়ে নিয়েছিল, আপনি ভোটাধিকার কেড়ে নিয়ে নির্বাচনের রোডম্যাপ না দিয়ে আপনি ক্ষমতা দখল করে রাখবেন। মানুষ কিন্তু এত বেকুব না, মানুষ কিন্তু বুঝতে পেরেছে যে আপনি আসলে মহামানবের রূপে একটা দানব হিসেবে আবির্ভূত হয়েছেন। এবং যখনই ডক্টর ইউনূসকে নিয়ে এ ধরনের সমালোচনা আমরা করি, তখন কিন্তু এই ডক্টর ইউনূসের পক্ষের লোকরা বলে কি, যে আচ্ছা তোমরা যে বলছো যে উনি ওনার নামে মোবাইল ওয়ালেট করে নিয়েছে, ওনার নামে জনশক্তি রপ্তানির লাইসেন্স করেছে, এত কিছু করেছে, ওনার তো এখানে একটা শেয়ারও নেই, ওনার তো এগুলো ট্রাস্টের মাধ্যমে পরিচালিত হয় গ্রামীণের এই কার্যক্রম, তো উনি তো নির্লভ, ওনার তো নিজের ব্যক্তিগত কোনো কিছু নেই এখানে। তা আমি তাদেরকে বলবো উইথ ডিউ রেসপেক্ট, যারা এই কথাটা আর্গুমেন্টটা বাজারে ছাড়েন যে ট্রাস্টের মাধ্যমে গঠিত হয়, ওনার তো কোনো শেয়ার নাই, এগুলো তো সবই জনগণের কল্যাণের জন্য করা হয় গ্রামীণের কাজগুলো, তাদেরকে আমি বিনয়ের সাথে বলবো যে এই ট্রাস্টের মাধ্যমে কি ধান্দা হয় এটা আমরা ভালো জানি। বর্তমান আমলে ট্রাস্টের মাধ্যমে ধান্দা করাটা হচ্ছে সবচেয়ে সোজা একটা ধান্দা, যে আপনি সরাসরি শেয়ারের মাধ্যমে, মালিকানার মাধ্যমে আপনি কোনো কিছু বুঝে নেবেন না। আপনি ট্রাস্ট থাকবে, ধরেন একটা ফর এক্সাম্পল, আপনি একটা বিশ্ববিদ্যালয়ের মালিক, বিশ্ববিদ্যালয়ের সব লাভ আপনার ট্রাস্টের মাধ্যমে পরিচালিত হচ্ছে, আয় ব্যয়। এখন আপনার বিশ্ববিদ্যালয়ের জন্য ধরেন একটা জমি কিনতে হবে কোথাও, একটা ক্যাম্পাস করার জন্য, আপনি ওই ট্রাস্টের থেকে টাকাটা নিলেন, আপনি কি করলেন, আপনার ভাই ব্রাদার কাউকে দিয়ে একটা ধরেন ওই 10 কোটি টাকার একটা জমি আপনি কিনলেন, কিন্তু অ্যাকচুয়ালি জমির ভ্যালু হচ্ছে 5 কোটি টাকা, আপনি ট্রাস্টের টাকা দিয়ে জমিটা কিনলেন, 5 কোটি কিন্তু আপনার পকেটে চলে আসলো, কিন্তু আপনি বললেন কি যে এটা তার বিশ্ববিদ্যালয়ের জন্য জমি কিনেছি, ট্রাস্টের টাকায় গিয়েছে, কিন্তু আপনার পকেটে কিন্তু 5 কোটি চলে আসলো, কারণ জমির ভ্যালু হচ্ছে ওইটা আপনার 5 কোটির, আপনি 10 কোটি দিয়ে সেটা কিনলেন এবং ট্রাস্টের টাকায় সেটা পে করলেন। তো এইভাবে ট্রাস্টের নামে যে ধান্দাগুলো হয় এগুলো কিন্তু আমরা জানি। এবং সাম্প্রতিক সময় কিন্তু আপনার ওই যে অজয় দেবগানের একটা ওই রেইড 2 নামে একটা চলচ্চিত্র বের হয়েছে, তো ওইখানেও কিন্তু ওই একটা রাজনীতিবিদের চরিত্রে একজন অভিনয় করেছেন। তো ওইখানে দেখানো হয়েছে যে কিভাবে ট্রাস্টের মাধ্যমে ধান্দা করে, কারণ ওই ভারতেও যেভাবে ট্রাস্টের মাধ্যমে রাজনীতিবিদরা ধান্দা করে, ওইটা চিত্র ওই রেইড 2 অজয় দেবগানের সিনেমাতে যেভাবে উঠে এসেছে। আমি যখন সিনেমাটা দেখছিলাম আমার কাছে ডক্টর ইউনূসের কথা মনে পড়ছিল, যে উনিও তো ঠিক একইভাবে এই ট্রাস্টের মাধ্যমে সো কল্ড মানে দেখাচ্ছেন যে আমার তো এগুলো সবই তো ট্রাস্টে চলে যায়, জনকল্যাণের জন্য সব করা হয়েছে। আসলে এই জনকল্যাণের নামে নিজের কল্যাণ তিনি করেছেন, গ্রামীণের কল্যাণের নামে নিজের কল্যাণ করেছেন। এখন কথা হচ্ছে এইগুলো তো আমরা বুঝি আসলে। এখন ওনাকে জাহাজের একটা মানে আমাদের এটাকে একটা জাহাজ, এটার উনি হচ্ছেন মানে হি ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ। তো এখন হঠাৎ করে তিনি মাঝ সাগরে জাহাজটা ছেড়ে তিনি চলে যেতে চাচ্ছেন, আমাদেরকে অথই সাগরে ফেলে তিনি চলে যেতে চাচ্ছেন। কারণটা কি? কারণ এই গত 10 মাসে ওনার যা ধান্দা উনি নিয়ে নিয়েছেন, ওনার জনশক্তি রপ্তানির লাইসেন্স উনি নিয়ে নিয়েছেন, ওনার মোবাইল ওয়ালেটের লাইসেন্স উনি নিয়ে নিয়েছেন, ওনার বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স উনি নিয়ে নিয়েছেন, ওনার বিরুদ্ধে হাসিনার আমলে যতগুলো মামলা ছিল সব প্রত্যাহার করিয়ে নিয়েছেন, এবং সবচেয়ে বড় কথা গ্রামীণ কল্যাণের 666 কোটি টাকার যে কর মানে দিতে হবে যে একটা রায় ছিল ওটাও প্রত্যাহার করিয়ে নিয়েছেন। অতএব ওনার যে ব্যক্তিগত যত ধরনের ধান্দা উনি গত 10 মাসে করে নিয়েছেন। এখন এই দেশ জাতি জাহান্নামে যাক, তাতে ওনার কি যায় আসে? আর ওনার অতীতেও কি কখনো এই দেশ জাতির জন্য কোনো ওনার ওরকম বুক কেঁদেছে? উনি ফিল করেছেন এই যে জুলাই অভ্যুত্থানে আমাদের যে এত এত মানুষ যে মারা গেল, উনি তখন কই ছিলেন? উনি তখন প্যারিস অলিম্পিকে ছিলেন, যখন ছাত্ররা তারা যখন রাজপথে নিয়ে তারা রক্ত ঝরালো, একটা আন্দোলনের মাধ্যমে যখন হাসিনাকে উৎখাত করলো, ওটা সুফল ভোগ করার জন্য কিন্তু তিনি চলে আসলেন বাংলাদেশে। এখন এটাই হচ্ছে বাস্তবতা। এখন এই বাস্তবতাটাকে আমাদেরকে যাতে আমরা বুঝতে না পারি, সেই জন্যই কিন্তু এখন তিনি সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার, সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার যারা, তারা এখন ডক্টর ইউনূসের পক্ষে, তিনি তাদেরকে তার পক্ষে নিতে পেরেছেন। কিন্তু বাস্তবতাটা কিন্তু এমন ছিল না। আমি বিনয়ের সাথে সবাইকে বলবো যারা আমাদেরকে গালাগালি করেন, যে ওই ইউটিউবাররাই কিন্তু যখন উনি ক্ষমতায় বসলেন 1 সপ্তাহের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি সমালোচনা তাকে করা শুরু করে দিল। হঠাৎ করে কেন এই ইউটিউবাররা চুপ হয়ে গেল এবং তার প্রশংসা করতে শুরু করলো? কারণটা হচ্ছে কি, যে এখন তারা তাদের ভাই ব্রাদার নিরাপত্তা উপদেষ্টা রূপে খলিলের মতো লোককে বসাতে পেরে তারা তাদের নিজেদের এজেন্ডা গুলো কিন্তু বাস্তবায়ন করতে পারছে, এবং এই কারণেই কিন্তু তারা এখন ডক্টর ইউনূসের সমালোচনা করবে না। কোন রাজনৈতিক দলগুলো
চাচ্ছে ডক্টর ইউনূস 5 বছর বা 10 বছর বা আনলিমিটেড ক্ষমতায় থাকুক, ওই রাজনৈতিক দলগুলোই চাচ্ছে যারা জীবনে জনগণের ভোটে ক্ষমতায় আসতে পারবে না। তো তারা দেখতে পাচ্ছে যে ডক্টর ইউনূস যদি ক্ষমতায় থাকে তাহলে এখানে তারা তাদের নিজেদের লোকজন গুরুত্বপূর্ণ জায়গায় বসিয়ে তাদের ধান্দাগুলো তারা বাস্তবায়ন করতে পারবে। যে কারণে আপনি দেখবেন যে ব্যারিস্টার ফুয়াদের মতো একজন ব্যক্তি বা এই যে এবি পার্টি বা এই ধরনের সোকল কিছু পার্টি যারা রয়েছে, যারা জানে যে জীবনে কখনো জনগণের ভোটে আমরা ক্ষমতায় আসতে পারবো না, বা এই যে অনলাইনের জনপ্রিয় অ্যাক্টিভিস্ট যারা রয়েছেন, যারা জীবনে কখনো দেশে যাবেন না, নিজের মুখেই বলেছেন যে আমি তো অ্যাসাইলামে আছি, আমার তো দেশে যাওয়ার বাস্তবতা নেই, আর দেশে গেলে আমি এখন তো আমার যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছি প্যারিসে এগুলো তো আমার থাকবে না। তো যারা জীবনে কখনো বাংলাদেশে যাবেন না কিন্তু বিদেশে বসে থেকে বাংলাদেশে তাদের ভাই ব্রাদারকে গুরুত্বপূর্ণ পদে বসিয়ে রেখে তাদেরকে দিয়ে নিজেদের স্বার্থ বাস্তবায়ন করতে পারবেন, বা নিজেরা যা কিছু বলবেন বলে ওগুলো ইমপ্লিমেন্ট করতে পারবেন, তারা তো চাবেই নি যে ডক্টর ইউনূসের সরকার 5 বছর কেন আজীবন ক্ষমতায় থাকুক। এখন এটা হচ্ছে বাস্তবতা। এখন আপনি জনগণকে কয়দিন এগুলো দিয়ে বোকা বানাবেন? এই যে আপনি যে নাটক করলেন, পদত্যাগের নাটক করলেন বা যাই করলেন, এগুলো করে যে ক্ষমতায় টিকে থাকতে চাচ্ছেন, বা কিছু ইউটিউবারের উপর ভিত্তি করে আপনার পক্ষে আপনি বয়ান তৈরি করে আপনি যে টিকে থাকতে চাচ্ছেন, বা এই যে আপনি যে অনলাইনে এই বট বাহিনী তৈরি করে আমাদেরকে গালাগালি করে আপনার নিজের পক্ষে যে একটা জন সমর্থন আছে এটা দেখাতে চাচ্ছেন, এগুলো কিন্তু ধোপে টিকবে না। কারণ এট দ্য এন্ড অফ দ্য ডে আপনি ডক্টর ইউনূস এখন ওই পরিমাণই জনপ্রিয় যে আপনি যদি এখন বলেন যে আমাকে রক্ষা করার জন্য জনগণ তোমরা রাজপথে নেমে আসো, শাহবাগে নেমে আসো, উমুকখানে নেমে আসো, আপনাকে ভাড়া করে লোক আনতে হবে, ওই আপনাকে ভালোবেসে কিন্তু কেউ আসবে না। এটা হচ্ছে বাস্তবতা। তো আপনি নিজেকে ওই জায়গায় নামিয়ে এসেছেন, কিন্তু আমরা কিন্তু আপনাকে ওই জায়গায় দেখতে চাইনি। আপনাকে একজন নোবেল লরিয়েট হিসেবে, বা আপনি জীবনে আপনার প্রফেশনাল লাইফে অনেক অ্যাচিভমেন্ট আছে, আপনার এই 84 বছর বয়সে আর চাওয়া পাওয়ার কি থাকতে পারতো? আপনি দেশটাকে একটা রাইট ট্র্যাকে নিয়ে যেতে পারতেন। হাসিনার আমল থেকে আমাদের দেশের যারা ইয়াং জেনারেশন, তারা মানে 3টি টার্মে কোনো ভোট দেওয়ার সুযোগ পায়নি। তারা এখন ভোটের জন্য ব্যাকুল হয়ে আছে যে আমরা একটা ভোট চাই, যে আমরা জনগণের ভোটে নির্বাচিত একটা সরকারকে দেখতে চাই। কারণ জনগণের ভোটে একটা সরকার নির্বাচিত না হলে ওই সরকারকে কিন্তু আন্তর্জাতিকভাবে আপনি ভাবে সমর্থন পাবেন না। এই যে দেশে বিনিয়োগ কমে গিয়েছে, কারণটা কি? কারণ একটা গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকার না থাকলে আপনার বিদেশি বিনিয়োগ কিন্তু আসে না, এটাই বাস্তবতা। তো এখন আপনি জোর করে অগণতান্ত্রিক উপায়ে জনগণের ভোটকে বাইপাস করে দিয়ে হাসিনা যেভাবে ক্ষমতায় থাকতে চেয়েছিল আপনি ঠিক একইভাবে থাকতে চাচ্ছেন। আর এই থাকার জন্য আপনি আপনার পক্ষে ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছেন। হাসিনার ব্যর্থতা ছিল যে হাসিনা তার পক্ষে ন্যারেটিভ তৈরি করার মতো ইউটিউবার পায়নি। আপনার ভাগ্য ভালো যে আপনি আপনার পক্ষে ন্যারেটিভ তৈরি করার জন্য আপনি জনপ্রিয় কিছু ইউটিউবারকে পেয়েছেন। এবং কেন পেয়েছেন? কারণ তারা জানে যে আপনাকে ক্ষমতায় বসায় রাখলে তাদের কিছু ব্যক্তিগত স্বার্থ বা ব্যক্তিগত ধান্দা বাস্তবায়ন হবে। কিন্তু আমার কথা হচ্ছে দিন শেষে জনগণ তো বোকা না। দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি, আপনি বিএনপি কে একেবারে মাইনাস করে দিচ্ছেন। বিএনপির বিরুদ্ধে ক্রমাগত আপনার পক্ষের লোকজন বা পক্ষের ইউটিউবারদেরকে দিয়ে বিএনপির বিরুদ্ধে ভিডিও বানাচ্ছেন, বিএনপি খারাপ, বিএনপি চাঁদাবাজি করে, বিএনপি এই করে সেই করে দিয়ে বিএনপি কে মেলাইন করে। আপনি কি মনে করছেন যে দিন শেষে আপনি টিকে থাকতে পারবেন? এইভাবে মেলাইন করে তো টিকে থাকা যায় না, কারণ এখনো দিন শেষে বিএনপি সবচেয়ে জনপ্রিয় দল।